লেখিকা সুপ্রিয়া ঘোষের শাশুড়ির মন জয়। রিমিতা আর ওর বিয়ের দিনটা খুব মনে পড়ে সৌগতর। হস্তবন্ধনের সময় রিমিতার মায়াবী চোখের দিকে তাকিয়ে সৌগত বলেছিল, অনেকটা পথ একসাথে চলতে হবে রিমিতা, হয়তো অনেক চড়াই উতরাই আসবে, কিন্তু হাতটা ছাড়বে না তো? রিমিতা সেদিন লাজুক হেসে উত্তর দিয়েছিল, সংসার তো দুজনে মিলেই গড়ে সৌগত, তুমি পাশে থাকলে যে কোনো লড়াই আমি লড়তে পারবো। সেদিন কে জানতো 1.5 বছর পেরোতে না পেরোতেই সেই লড়াইয়ের রং বদলে যাবে। বিয়ের 6 মাস পর থেকেই সৌগতর অফিসের বেতন নিয়ে টানাটানি শুরু হলো। সংসারে নুন আনতে পান্তা ফুরোনোর দশা। রিমিতা একদিন দুপুরে ডাল ভাত মেখে খেতে খেতে বলল, সৌগত, আমি ভাবছি ছোট করে একটা অনলাইন জামা কাপড়ের ব্যবসা শুরু করব। আমার পরিচিত কিছু হোলসেলার আছে, সেখান থেকে জিনিস এনে বিক্রি করব। তুমি যদি অনুমতি দাও। সৌগত ওর হাতটা চেপে ধরে বলেছিল, তুমি আমার জন্য কেন এসব করতে যাবে রিমিতা? আমি হিমশিম খাচ্ছি বলে কি তোমাকেই বোঝা বইতে হবে? রিমিতা হেসেছিল সেদিন। বোঝা কেন হবে? আমারও তো নিজের একটা পরিচয় দরকার, আর সংসার তো আমাদের দুজনেরই। তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। সেই শুরু, ঘর থেকে শুরু হয়েছিল রিমিতার ছোট ব্যবসা। আর এখন অবস্থাটা এমন যে সারাদিন ঘরের কাজ, রান্না, শাশুড়ির সেবা করার পর রাতে রিমিতা ঘন্টার পর ঘন্টা জেগে থাকে পার্সেল প্যাক করতে। ল্যাপটপের আলোয় ওর মুখটা ফ্যাকাশে হয়ে যায়, কিন্তু পরদিন সকালে আবার হাসি মুখে শাশুড়ির চা নিয়ে হাজির হয়। কিন্তু আজ সকালে যা শুনল তাতে রিমিতার বুকটা যেন চুরমার হয়ে গেল। শাড়ির প্যাকেটটা হাতে করে শাশুড়ি মায়াদেবীর ঘরে দরজার কাছে আসতেই ও শুনতে পেল মায়াদেবী ফোনে খুব উৎসাহ নিয়ে বলছেন, হ্যাঁ রে পারুল, শোন না, রিমিতা তো অনলাইন ব্যবসা করে দিনে 100 টাকা কামায়, কিন্তু সবটা নিজের বাপের বাড়িতেই পাঠায়। এখানে তো আমাদের কিচ্ছু দেয় না। আর সারা রাত জেগে কি যে করে কে জানে। সকালে ঘুম থেকে ওঠে বেলা 9টায়, আমি কিছু বললেই শরীর খারাপের অজুহাত দেয়। মায়াদেবী থামলেন না, আরও বললেন, 1.5 বছর হয়ে গেল বিয়ের, এখনো বাচ্চার কোনো লক্ষণ নেই। আমার তো মনে হয় ও বাজা, কোনোদিন মা হতে পারবে না। তোর দাদাকে তো এমনভাবে বেঁধে রেখেছে যে ছেলেটা আমার কথাও শোনে না। রিমিতা দরজার বাইরে দাঁড়িয়েছিল। ওর হাতের প্যাকেটের শাড়িটা ছিল মায়াদেবীর জন্য আনা। রিমিতা দরজাটা ঠেলে ভেতরে ঢুকে পড়ল। মায়াদেবী ফোনটা প্রায় হাত থেকে ফেলে দিলেন। রিমিতা শান্ত গলায় বলল, আপনি কোনোদিন আমার মা হতে পারবেন না, তাই না? মায়াদেবী বললেন, এমন বলছো কেন বৌমা? আমি তোমার মায়েরই মতো। না, আপনি আমার মায়ের মতো কিনা জানি না, তবে মা নন কখনো। মা হলে নিজের মেয়ের নামে এমন কথা দিদির কাছে বলতে পারতেন না। আমি আপনাকে যতই ভালোবাসি, ছেলের বউকে আপনি কখনোই মেয়ে ভাবতে পারবেন না। কিন্তু কেন বলুন তো? মায়াদেবী তোতলানো গলায় বললেন, তুমি তুমি ঘরের ভেতরে এভাবে ঢুকলে কেন? রিমিতা এগিয়ে এসে বলল, হ্যাঁ ঢুকলাম, কারণ আমি আর মিথ্যে শুনতে পারছি না। আমি সংসারের সমস্ত কাজ করি, ব্যবসা করি, আপনার ছেলের সাথে হাসি খুশি থাকি। সেগুলো কি আপনার ঠিক সহ্য হয় না? আপনার মেয়ে যখন বাড়িতে আসে তখন আপনি তাদের জন্য কত কি করেন, তাদের দেরি হলেও আপনি খুশি হন। আমার বেলাতেই কেন আপনার এত আক্ষেপ? মায়াদেবী রাগে লাল হয়ে চিৎকার করে উঠলেন, তুমি কিন্তু আজ আমাকে অসম্মান করছো। তোমার বাপের বাড়ি কি তোমাকে এই শিখিয়েছে? রিমিতা মাথা উঁচু করে বলল, আমার বাপের বাড়ি আমাকে শিখিয়েছে অন্যায়ের প্রতিবাদ করতে। আপনি আপনার মেয়েদের কাছে আমার নামে বদনাম করেন, আমার শরীর খারাপকে নাটক বলেন, আমার সন্তান না হওয়া নিয়ে মিথ্যে রটান।
এগুলো কি মা সুলভ আচরণ? ঠিক সেই সময় পেছন থেকে সৌগতর গলার আওয়াজ এলো, মা, রিমিতা যা বলছে তা কি সত্যি? সৌগতর গলার স্বর শুনে মায়াদেবী যেন আরও তেতে উঠলেন। উনি হাত পা নেড়ে বলতে শুরু করলেন, হ্যাঁ সত্যি, আমি ঠিকই বলেছি। এই মেয়ের সাহস দেখ, আমার ঘরে ঢুকে আমাকেই অপমান করছে। তুই কি দেখছিস না বাবু, কেমন তেজ দেখাচ্ছে? বিয়ের পর থেকেই তো দেখছি সব ওর নিজের মর্জি। সৌগত একবার মায়ের দিকে দেখল, তারপর রিমিতার ফ্যাকাশে মুখের দিকে। ও রিমিতার কাঁধে হাত রেখে শান্ত স্বরে বলল, মা, রিমিতা যেটা বলছে সেটা কি সত্যি? তুমি দিদিদের কাছে ওর নামে এসব বলেছ, বিশেষ করে বাচ্চা না হওয়া নিয়ে ওই কথাগুলো? মায়াদেবী একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানায় বসে পড়লেন। এখন তো তোরা দুজন মিলে আমাকেই দোষী করবি। আমি কি ভুল কিছু বলেছি? বিয়ের 1.5 বছর হয়ে গেল, কোনো সুখবর নেই। আমি তো বংশের বাতির কথা ভাবছি। আর এই অনলাইন ব্যবসার নামে যে সারাদিন ঘরে বসে থাকে, কাজের কাজ কিছু নেই, সেটাই তো বললাম। রিমিতার নিজেকে আটকে রাখতে পারল না। ও দৃঢ় গলায় বলল, মা, আপনি কি একবারও ভেবেছেন বাচ্চা না নেওয়ার সিদ্ধান্তটা আমাদের দুজনের? আমরা চেয়েছিলাম নিজেদের পায়ে আরও একটু দাঁড়াতে, যাতে ভবিষ্যতে সন্তানের কোনো কিছুতে অভাব না থাকে। আপনি বংশের বাতির চিন্তা করছেন, কিন্তু আপনার ছেলের ওপর যে মানসিক চাপ পড়ছে সেটার খোঁজ রেখেছেন কখনো? রিমিতা ওর ঘর থেকে ফোনটা নিয়ে এলো। ফোনের স্ক্রিনটা শাশুড়ির দিকে ঘুরিয়ে বলল, এই দেখুন, গত মাসে আমার ব্যবসার হিসেব। আপনি ভাবেন আমি প্রচুর টাকা কামাই, কিন্তু এই দেখুন কত খরচ, আর কত কিছু বাদে হাতে কি থাকে। আর তার থেকে প্রতি মাসে বাজারের ফর্দ, আপনার ওষুধের খরচ, আমার হাত খরচ, সব আমি আমার ব্যবসার টাকা থেকেই দিই। আমি আপনাদের নিজেদের ঘরের মানুষ হিসেবেই এসব করি। মায়াদেবী কথাগুলো শুনেও যেন শুনতে পেলেন না। উনি শুধু বিড়বিড় করলেন, টাকা দেখাচ্ছিস? টাকা দিয়ে আমাকে কিনতে চাইছিস? রিমিতা তিক্ত হেসে বলল, আপনার চোখে আমি টাকা দিয়ে কিনতে আসা মেয়ে, আর আপনার মেয়েরা যখন আপনার কাছে এসে আবদার করে তখন সেটা কি ভালোবাসা? আমি যখন আপনার জন্য শাড়ি কিনি সেটা কি অভিনয়? আমি আপনার ছেলের সংসারটা গুছিয়ে রাখতে চেয়েছিলাম, কিন্তু আজ বুঝলাম হাজার কাজ করলেও আমার মর্যাদা এই বাড়িতে নেই। সৌগত এবার মায়ের দিকে ঘুরে দাঁড়ালো। ওর চোখে মুখে অনেক দিনের জমানো হতাশা। ও বলল, মা, তুমি রিমিতার ওপর অবিচার করছো। ও রাতে জেগে কাজ করে বলেই আজ আমাদের সংসারটা এই টানাপোড়েনের মধ্যেও ভালোভাবে চলছে। তুমি ওর নামে দিদিদের কাছে যে কুৎসা রটালে, তাতে ওর সম্মান হানি হলো। তুমি কি পারতে না একবার রিমিতার সাথে বসে কথা বলতে? মায়াদেবী চিৎকার করে উঠলেন, ও আমাকে শিখিয়ে দেবে? আমার ছেলে আজ আমার বিরুদ্ধেই কথা বলছে। এই তো বিয়ের ফল, এই ওই মেয়েই তো তোকে আমার থেকে আলাদা করছে। রিমিতা দেখল পরিস্থিতি আর সামলানো যাবে না। ও ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে গিয়ে দরজাটা ভেতর থেকে আটকে দিল। ভেতর থেকে কান্নার শব্দ ভেসে আসছিল। ও কাঁদছিল নিজের জন্য নয়, ও কাঁদছিল এই মিথ্যে সম্পর্কের জন্য। একটু বাদে সৌগত দরজায় টোকা দিল, রিমিতা, দরজা খোলো। রিমিতা দরজা খুলে সৌগতর চোখের দিকে তাকালো। ওর চোখে জল, কিন্তু চাহনিতে আগুনের তেজ। ও বলল, সৌগত, আজ একটা শেষ সিদ্ধান্ত নিতে হবে। আমি এই বাড়িতে অনেক চেষ্টা করেছি জায়গা করে নিতে, কিন্তু মা কোনোদিন আমাকে নিজের মেয়ে ভাবতে পারবেন না। উনি আমাকে শুধু বউ হিসেবেই দেখবেন, আর তাও আবার ভুল চোখে। সৌগতর নিস্তব্ধতা বুঝিয়ে দিচ্ছিল যে ও কতটা অসহায়। এই টানাপোড়েন তাকেও ভেতর থেকে ভেঙে দিয়েছে। রিমিতা সৌগতর হাতটা ধরে খাটের এক কোণে বসালো। ওর চোখে এক অদ্ভুত স্থিরতা। ও শান্ত গলায় বলল, সৌগত, আমি আর এই অপবাদ সহ্য করতে পারবো না। মা যেদিন আমাকে নিজের মেয়ে ভাববেন,
সেদিনই আমি তার কাছে যাব, কিন্তু তার আগে নয়। সৌগত মাথা নিচু করে বলল, রিমিতা, আমি মায়ের ওপর খুব রেগে আছি ঠিকই, কিন্তু মা তো মাই। আমি কি মায়ের সাথে একবার কথা বলবো? রিমিতা মাথা নেড়ে বলল, কথা বলে কিচ্ছু হবে না। মা যতদিন না নিজের ভুল বুঝতে পারছেন ততদিন আমাদের দূরত্ব বজায় রাখাই ভালো। আমি সিদ্ধান্ত নিয়েছি, এই বাড়ি থেকে আমরা কিছুদিন আলাদা থাকব। তুমি তোমার অফিসের কাছে ফ্ল্যাট দেখার কথা বলছিলে না? চলো এবার সেই সিদ্ধান্তটাই নিই। সৌগত প্রথমে অবাক হলো, কিন্তু রিমিতার চোখে কোনো দ্বিধা নেই দেখে ও বুঝতে পারল এই বাড়ির দম বন্ধ পরিবেশ থেকে মুক্তি না পেলে ওদের সম্পর্কটাই শেষ হয়ে যাবে। পরের কয়েকটা দিন ছিল চূড়ান্ত অশান্তির। মায়াদেবী চিৎকার চেঁচামেচি করলেন, আত্মীয় স্বজনদের ডেকে রিমিতার নামে আরও কুৎসা গাইলেন, কিন্তু রিমিতার কোনো কথাই কানে তুলল না। ও নিজের কাজ আর গোছগাছ নিয়ে ব্যস্ত থাকল। রিমিতার এই কঠোর রূপ দেখে মায়াদেবী যেন একটু অবাকই হলেন, কারণ তিনি ভেবেছিলেন রিমিতা কান্না করবে বা ক্ষমা চাইবে। কদিন পরে রিমিতা আর সৌগত নিজেদের ব্যাগ গুছিয়ে নিল। যাওয়ার সময় মায়াদেবীর ড্রয়িং রুমের সোফায় বসেছিলেন নির্বিকারভাবে, যেন কিছুই হয়নি। রিমিতা তার সামনে গিয়ে দাঁড়িয়ে নিচু গলায় বলল, মা, আমরা যাচ্ছি। আপনার জন্য ওষুধের লিস্ট আর মাসের বাজারে টাকা আলমারিতে রেখেছি, আপনার কোনো অসুবিধে হবে না। মায়াদেবী একবার মুখ তুলে তাকিয়ে আবার মুখ নামিয়ে নিলেন, কোনো উত্তর দিলেন না। রিমিতার বুকটা একবার চিনচিন করে উঠল, কিন্তু ও জানত এই মিথ্যে অপবাদ থেকে বাঁচার এই একটাই মাত্র পথ। নতুন ফ্ল্যাটে এসে প্রথম কয়েকটা দিন খুব অদ্ভুত লাগলো, কিন্তু রিমিতার ব্যবসার দিকে মন দেওয়ার সময় বেড়ে গেল। সৌগত অফিস থেকে ফিরে একটা নিশ্চিন্ত পরিবেশ পেল। ওরা দুজন মিলে নিজেদের মতো করে সংসার সাজাতে শুরু করলো। অফিসের চাপ কমেছে, অকারণ চেঁচামেচি নেই। সব মিলিয়ে রিমিতার মুখে সেই হাসিটা আবার ফিরে এলো যা বিয়ের প্রথম দিকে ছিল। মাস দুয়েক পর একদিন দুপুরে রিমিতার ফোনে একটা ভিডিও কল এলো। ও দেখল শাশুড়ি মায়ের ফোন। রিমিতা কিছুটা ইতস্তত করে ফোনটা ধরল। ও পাশে মায়াদেবীর গলা কিছুটা শুকনো, কেমন যেন একটু ম্লান। উনি বললেন, রিমিতা, কেমন আছিস মা? রিমিতা একটু অবাক হয়ে বলল, ভালো আছি মা, আপনি কেমন আছেন? শরীর ঠিক আছে তো? মায়াদেবী চুপ করে রইলেন কয়েক মুহূর্ত, তারপর নিচু গলায় বললেন, তোর হাতের চাটা খুব মনে পড়ছে রে। আর ওই শাড়িটা যেটা তুই কিনেছিলি ওটা এখনো আলমারিতেই আছে, দেখলে মনটা ভারী খারাপ হয়ে যায় রে। বাড়িতে এসে খেয়ে যাবি একদিন। রিমিতা বুঝতে পারল দীর্ঘ দূরত্ব আর নীরবতাই বোধহয় মায়াদেবীর মনে বোধোদয় ঘটিয়েছে, যেটা প্রতিদিনের তর্কে হতো না। রিমিতা মৃদু হেসে বলল, আসবো মা, নিশ্চয়ই আসবো। রোববার সৌগতকে নিয়ে যাব। ফোনটা রেখে রিমিতা জানালার দিকে তাকালো। ও বুঝল শাশুড়ি আর বৌমার মধ্যে মা মেয়ের সম্পর্ক ঠিক একদিনে হয় না, এটা অনেকটা সময়ের ব্যাপার। কিন্তু অন্তত আজ ওই মিথ্যে অপবাদের বিষটা মুছে গিয়ে একটা নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হয়েছে। রিমিতা এবার নিশ্চিন্তে নিজের কাজে বসলো, কারণ ও জানে নিজের আত্মসম্মান বজায় রেখেও যে সংসার করা যায়। আজ সেই জয়ই ও পেয়েছে। সত্যি, আত্মসম্মান বিসর্জন দিয়ে কখনো সুস্থ সম্পর্ক গড়ে তোলা যায় না। অনেক সময় প্রতিনিয়ত তর্ক বা ঝগড়া না করে নীরবতা এবং কিছুটা দূরত্ব বজায় রাখলে মানুষ নিজের ভুলটা নিজে থেকেই বেশি ভালো করে বুঝতে পারে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।